নমস্কার। যাদের প্রতিভা থাকে তাদের সফল হওয়া কেউ আটকাতে পারে না। তারা দূরে বসে গন্তব্যের দিকে তাকিয়ে থাকে না, তারা গন্তব্যে পৌঁছে তবেই থামে। আগে হ্যাঁ, তারা এতটাই প্রতিভাবান হয় যে তারা বড় হওয়ার জন্য অপেক্ষা করে না। ছোট থেকেই তারা সুযোগগুলোকে অ্যাচিভমেন্টে পরিবর্তন করে ফেলে। ছোটবেলা থেকেই একটি বাচ্চা যখন তার প্রতিভার পরিচয় দিতে শুরু করে তখন তাকে বলে ইয়াং জিনিয়াস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে বের করা ইয়াং জিনিয়াসদের মধ্যে থেকে বিশেষ কয়েকজনকে বেছে নিয়েছে আমাদের স্পেশাল জুরি, যাদের মধ্যে আছেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত, বিখ্যাত ধ্রুপদী নৃত্যশিল্পী মল্লিকা সারাভাই, ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সর্দার সিং, প্রখ্যাত সাংবাদিক শিরিন ভান এবং মণিপাল গ্লোবাল এডুকেশনের চেয়ারম্যান পদ্মশ্রী মোহনদাস পাই। বাইজুস ইয়াং জিনিয়াসের প্রতিটি এপিসোডে আমরা এমন কিছু ইয়াং জিনিয়াসদের দেখব যারা বয়সে তো খাটো কিন্তু তাদের প্রতিভা বিশাল। এরা আলাদা আলাদা ফিল্ডের, এদের প্রতিভাও আলাদা আলাদা, কিন্তু এদের মধ্যে একটা জিনিসই কমন, এরা প্রত্যেকেই অনন্য, অদ্ভুত আর অসাধারণ। বিভিন্ন অ্যাওয়ার্ড আর রেকর্ড তো আছেই, তার সঙ্গে এদের ভেতরে অদ্ভুত একটা স্পার্ক আছে। এদের দেখলে সেটা বুঝতে পারবেন। নমস্কার, আমি আনন্দ নরসিম্মন। অসাধারণ বাচ্চাদের এই দুনিয়ায় আমি আপনাদের গাইড আর সঙ্গী। এবারে ডেকে নেব আজকের ইয়াং জিনিয়াসকে। এমন একজন জিনিয়াস যার আইকিউ লেভেল 180, তাও মাত্র 6 বছর বয়সেই। সত্যি বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ গোটা পৃথিবীতে মাত্র 2 থেকে 3% লোকই এই ক্যাটাগরিতে পড়ে। আর দেরি না করে ডেকে নেব ঋষি শিব প্রসন্নকে, বেঙ্গালুরুর। তুমি জানো পটেটো চিপস কিভাবে আবিষ্কার হয়েছিল? না, ভিডিও গেমস আবিষ্কার করেন যিনি, তাকে ফাদার অফ ভিডিও গেমস বলা হয়। তুমি জানো দাবায় হাতি, ঘোড়া আর উটের মতো প্রাণী কেন ব্যবহার করা হয়? বলো আমাকে। আমার নাম ঋষি শিবপি, আমি ব্যাঙ্গালোরে থাকি। আমার 6 বছর বয়স। মাত্র 3 বছর বয়স থেকে ও গড়গড়িয়ে কিছু জিনিসের ব্যাপারে বলে দিত, যেমন সোলার সিস্টেম, পৃথিবী, গ্রহ আর নম্বর, শেপস। ওর জ্ঞান দেখে আমরা সত্যিই খুবই অবাক হয়ে যেতাম। একবার সব ক্লাস ভিজিট করছিলাম। ঋষির ক্লাসরুমে যখন যাই, আমার সঙ্গে একটা ক্লাস 9-এর টেক্সট বই ছিল, জিওগ্রাফির টেক্সট বই। ঋষিকে পড়তে বললাম আর তখনই ও আগ্নেয়গিরি নিয়ে কি সুন্দর করে পড়ে ফেললো। তখনই বুঝে গেছিলাম এই ছেলেটা হলো এক্সট্রা অর্ডিনারি, অসম্ভব মেধাবী। 4 বছর বয়স থেকেই আমার আগ্রহ তৈরি হয় মহাকাশ নিয়ে, বিজ্ঞান, প্রযুক্তি আর কম্পিউটার সায়েন্স নিয়ে। 5 বছর বয়সে আমি কোডিং শিখি আর তারপর থেকে আমি প্রচুর ইউজার ফ্রেন্ডলি অ্যাপস বানিয়েছি। আমি এমন একজন বিজ্ঞানী হতে চাই যে মানুষের সাহায্য করবে আর প্রকৃতির উপকার করবে। হ্যান্ডশেক করতে চাও? শুধু শুধু নমস্কার। আচ্ছা, নমস্কার ঋষি, এসো, বসো প্লিজ, বসো, ওইখানে বসে পড়ো। ধন্যবাদ। তুমি অ্যাপস বানাও, তুমি সায়েন্স জানো, আবার টেকনোলজিও। আচ্ছা, কিন্তু আমি একটা জিনিস দেখতে পেয়েছি আর সেই ব্যাপারে তোমায় জিজ্ঞেস করব। তুমি হ্যারি পটার পছন্দ করো? খুব ভালো লাগে আমার, কারণ আমার খুব পছন্দ ওদের এক্সাইটিং অ্যাডভেঞ্চার, যেমন হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন, দ্য চেম্বার অফ সিক্রেট, দ্য প্রিজনার অফ অ্যাজকাবান, দ্য গবলেট অফ ফায়ার। কতগুলো বই আছে? 7টা। 7টা? বইগুলো পড়তে কতটা সময় লেগেছে? প্রথমবার 3 মাস লেগেছিল, দ্বিতীয়বার 3 দিনে হয়ে গেছে। 3 দিনে? হ্যাঁ, আসলে আমি ঘুম থেকে উঠে পড়া শুরু করে দিতাম। কিন্তু আমার ভাবতেই অবাক লাগছে যে তুমি একটা গোটা বই লিখে ফেলেছো। হ্যাঁ। কি নিয়ে বই লিখেছো? লার্ন ভাইটামিনস উইথ হ্যারি পটার। লার্ন ভাইটামিনস উইথ হ্যারি পটার? হ্যারি পটার কি করে ভাইটামিন শেখাবে? হ্যারি পটার স্বপ্নে দেখলো যে ভলডেমর্টের হাতে 6টা হরক্রাক্সের মধ্যে লুকোনো আছে। হ্যাঁ। আর সে স্বপ্নে দেখে যে ভাইটামিনটা থেকে শক্তি দিচ্ছে, সেই শক্তি দিয়ে সেসব হরক্রাক্স গুলোকে হারিয়ে দিচ্ছে। আচ্ছা, সে ভাইটামিন খাচ্ছে আর শক্তি পাচ্ছে। হ্যাঁ। ভাইটামিন এত গুরুত্বপূর্ণ কেন? শরীরকে সুস্থভাবে কাজ করায়। ভাইটামিনে কি কাজ করে? ভাইটামিন এ দৃষ্টিশক্তি ভালো করে। ভাইটামিন বি কি করে? ভাইটামিন বি কে বি কমপ্লেক্স ভিটামিনও বলা হয়। আসলে তাতে থাকে B1, B2, B3 আর B5, B9 আর B12। তোমার ব্রেনে কত রকম ভাইটামিন আছে বলো তো? আমি দেখার চেষ্টা করছি।
আমি কি একটু দেখতে পারি তোমার ব্রেনে কত রকমের ভাইটামিন আছে? অসাধারণ একটা বাচ্চা, সবকটা ভাইটামিন জানেন ইনি। তারপর ইনি একটা বইও লিখে ফেলেছেন যে কি করে হ্যারি পটার ভাইটামিন খেয়ে হোরক্রাক্স গুলোকে ভেঙে তাদের নষ্ট করে দেয়। মাত্র 6 বছর বয়সে এসব করে ফেলেছেন ইনি। তোমার আইকিউ কত? 180। ঋষির আইকিউ 180, যার মানে ঋষি শুধু কোটিতে নয় কয়েকশো কোটিতে এক। এসব জেনে কেমন লেগেছিল যখন ইনি জানতে পারলেন, যখন এনার পরিবার জানতে পারলো? ঋষি থেকে তো জানবই, আসুন ওর বাবা মা থেকে জেনে নি খুদে জিনিয়াসের মা এসেছেন। তোমার মামাকে ডেকে নেবো? হ্যাঁ। ডাকো দেখি কেমন পারো। মা। সত্যি আসবে তো? আসুন 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 রেচুজি, আসুন প্লিজ, আসুন আসুন আসুন। এবার একটা কথা বলো আমায়, কে বেশি স্মার্ট, তুমি না তোমার মাম্মা? আমি জানি না। তোমার আইকিউ কত? 180। আর মাম্মার আইকিউ কত? 181। তোমার 180 আর মামার 181? জেনেটিক্স এর জন্য। জেনেটিক্স এর জন্য? জেনেটিক্স এর জন্য আমি বেশি স্মার্ট। জেনেটিক্সটা কি? জেনেটিক্স মানে মা যখন জন্ম দিয়েছে, মা নিজের গুণাগুণ সব তার ছেলেকে পাস করেছে, তাই ছেলেটা মায়ের মতো হয়েছে। মাকে তেল দেওয়া হচ্ছে। কিন্তু রেচুজি জানতে চাইবো যে আপনারা কবে বুঝতে পারলেন, কবে জানতে পারলেন যে আপনার ছেলে ব্যতিক্রমী, যে ও জিনিয়াস? আসলে ওর যখন 2 বছর বয়স ছিল তখন ও পড়তে শুরু করে দিয়েছিল। ছোট ছোট গল্প পড়তে পারতো, ছোট ছোট বই পড়ে ফেলতো, খবরের কাগজ পড়তো। 2 বছর বয়সে হ্যাঁ। খবরের কাগজ পড়ছিল? হ্যাঁ, ইংলিশ নিউজ পেপার, মানে টাইমস অফ ইন্ডিয়া। শব্দ জুড়ে জুড়ে পড়তো 2 বছরের বাচ্চা? হ্যাঁ 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 হ্যাঁ, একদম পরিষ্কার। তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে ও খুব স্পেশাল। আর ওর যখন 3 বছর বয়স, ওর সায়েন্স, টেকনোলজি, ইউনিভার্স, ক্লাউড আর এসব নিয়ে ওর আগ্রহ তৈরি হলো। আমরা অবাক হয়ে ভাবতাম ও কি করে বুঝতে পারছে, আর ও গড়গড়িয়ে বলতো। ওর টিচার একবার বললেন, হেড অফ দ্য স্কুল, তিনি বললেন যে ওর মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে, আপনারা ওর আইকিউ টেস্ট করান একবার। ওরা রেফার করলো আর আমরা ব্যাঙ্গালোর থেকে আইকিউ টেস্ট করালাম। আমরা রীতিমতো অবাক হয়েছিলাম 180 দেখে, আর ডাক্তারও খুব অবাক হয়েছিলেন যে, আর বলেও ছিলেন যে নিজের ক্যারিয়ার ছাড়ুন আর ওর ভবিষ্যৎ গড়ার দিকে নজর দিন, ওর দেশের গর্ব। আসলে বাচ্চাদের মধ্যে একটা কমন জিনিস থাকে, শর্ট অ্যাটেনশন স্প্যান। যে কোনো জিনিস তাদের কাছে খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। তো আপনার কাছে জানতে চাইবো যে ও কি করে ফোকাস করে? ঋষি পড়াশোনা করতে খুব মজা পায়, আর পড়াটা মজাদার হলে ওরা নিজেরাই মন দিয়ে দেয় ওখানেই। ওর কাছে পড়াটাই খেলা? হ্যাঁ। আজ্ঞে হ্যাঁ, একদম ঠিক কথা। মজার পড়াশোনা মিলে গেলে তো কথাই নেই। এবারে আপনিও আপনার বাচ্চার পড়াশোনাকে আরো মজাদার করে তুলতে পারেন। ডাউনলোড করুন ডিজনি বাইজুস আর্লি লার্নিং অ্যাপ। এই অ্যাপ বিশেষ করে কিন্ডারগার্টেন থেকে ক্লাস 3 এর বাচ্চাদের জন্য। এতে ইন্টারঅ্যাক্টিভ ভিডিও, লার্নিং গেমস আর ম্যাজিক্যাল ওয়ার্কশিট আছে, যার সাহায্যে বাচ্চারা ম্যাথস, সায়েন্স আর ইংলিশের নানান কনসেপ্ট নিজের মতন করে শিখে নিতে পারে, তাও আবার ডিজনির বিভিন্ন গল্প আর চরিত্রের মাধ্যমেই। তাহলে এক্ষুনি ডাউনলোড করুন ডিজনি বাইজুস আর্লি লার্নিং অ্যাপ আর আপনার বাচ্চার পড়াশোনার শুরুটা মজাদার করে তুলুন। আমি আপনাকে ধন্যবাদ জানাবো, 1 ইন্ডিয়াকে এরকম একটা জিনিয়াস দেওয়ার জন্য, 2 ওর জন্য যা যা করেছেন তার জন্য, আর 3 বাইজুস ইয়াং জিনিয়াসে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা আমার সৌভাগ্য। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। মাকে বলো পরে দেখা হচ্ছে। বাই। ও মামাকে আদর আর কিস করতে পারো, কিন্তু আমার সঙ্গে হাতও মেলানো যায় না। ঋষি, এবার কোডিং সম্পর্কে একটু কথা বলা যাক। তুমি বলে যে ও তোমার খুব প্রিয়। কোডিংটা কবে শিখলে তুমি? আমি কোডিং শিখেছি 5 বছর বয়সে। মানে এখন থেকে 1 বছর আগে? হ্যাঁ। এখনো পর্যন্ত কটা অ্যাপ বানিয়েছো? মেজর অ্যাপস 3টে। হ্যাঁ। কোন 3টে অ্যাপ? আইকিউ টেস্ট অ্যাপ, কোভিড হেল্প ব্যাঙ্গালোর, আর কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাপ। কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাপ, এই 3টে পুরোটাই তুমি নিজেই বানিয়েছো? হ্যাঁ। তিনি হচ্ছেন সত্যিকারের ইয়াং জিনিয়াস। এই ইয়াং জিনিয়াসটি এত ছোট বয়সে না জানে কি কি গোল অ্যাচিভ করে ফেলেছেন। আর এখন আমাদের সাথে যিনি আসছেন উনিও কিন্তু প্রচুর গোল অ্যাচিভ না করেছেন, কিন্তু অ্যাস্ট্রোটার্ফে হকি স্টিক দিয়ে ভারতের হয়ে গোলগুলো করেছেন। বিরতির পরে আমরা তার সঙ্গে দেখা করব। 7 মিলিয়ন লোক যদি চাঁদে যায়, আমি, তুমি আর সর্দার সিং যাব। আমরা গিয়ে চাঁদে হকি খেলবো। কিন্তু তাহলে হকিটা উড়ে আউটার স্পেসে চলে যাবে। তোমার বাবা কি করতেন?
স্যার উনি একজন হোম টিউটার, বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়াতেন স্যার। ওনার শুটিং এর শখ ছিল? ওনার পিস্তল শুটিং এ শখ ছিল, কিন্তু উনি করতে পারেননি। তাই বাবার আগে থেকে ইচ্ছে ছিল যে ছেলেকে শুটিং এই দেবেন। তাই যখন অভিনব বিন্দ্রা স্যার অলিম্পিকে গোল্ড মেডেল জেতেন, তখন বাবা আমার নাম অভিনব রেখে দেন। Genius, young genius. বাইজুস ইয়াং জিনিয়াসে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে আছে বেঙ্গালুরুর 6 বছরের ঋষি শিব প্রসন্না, যাকে নিয়ে আমি রীতিমতন চিন্তিত যে এই খুদে জিনিয়াসটি মিষ্টি বেশি নাকি জিনিয়াস বেশি। এবারে যিনি আমাদের অতিথি, তিনি হচ্ছেন ভারতীয় হকি টিমের ইয়াংগেস্ট ক্যাপ্টেন, অর্জুন অ্যাওয়ার্ড বিজেতা আর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে সম্মানিত। স্বাগত জানাচ্ছি পদ্মশ্রী সর্দার সিংকে। খুব খুব ভালো লাগলো। Hello, আচ্ছা দেখুন, ইনি হচ্ছেন আমাদের ঋষি শিব প্রসন্না। ওরে বাবা, উনি হাত মেলাবেন না, ও নমস্কার করবে শুধু। ওকে, নমস্কার করবে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ। সর্দার সিং আমাদের বাইজুস ইয়াং জিনিয়াসে জুরি মেম্বারও বটে। আপনি আমাদের গর্ব। আপনি যে এখানে এসেছেন তাতে আমরা বিশেষভাবে সম্মানিত বোধ করছি। আচ্ছা, তুমি কি হকি খেলো? কোনো রকম খেলাধুলো? আমি ফুটবল আর ক্রিকেট খেলি। একবার অনেক আগে আমি হকি খেলেছিলাম। কি করেছিলে? একটা হকি স্টিক নিয়ে আমি সারা বাড়ি ঘুরে ঘুরে পিটিয়েছিলাম। আনন্দ ভাই, পরের বার পাক্কা। আসলে আমাদের সবকটা ক্যাম্প ব্যাঙ্গালোরে, হ্যাঁ। তাই পরের বার শিওর আমি ঋষিকে সবার সঙ্গেই আলাপ করিয়ে দেব। সত্যিকারের হকি গ্রাউন্ডে গিয়ে হকি টিমের খেলা দেখতে চাও তুমি? যাবে, গিয়ে দেখবে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, আমরা কি এখন একটু খেলতে পারি? হ্যাঁ তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ আমি যদি লাফাই, মানে হ্যাঁ। উঠে দাঁড়িয়ে, হ্যাঁ সেটা পৃথিবীতে আমি 3 ফুট অব্দি লাফাতে পারবো তাহলে। হুম। কিন্তু একজন আমাকে বলেছে আমি যদি চাঁদে যাই। চাঁদে গেলে 3 ফুটের বেশি লাফাতে পারবে। কেন? গ্র্যাভিটির জন্য। বস্তুর ভর যত বেশি হবে, মাধ্যাকর্ষণও তত বেশি হবে। আর মাধ্যাকর্ষণ বেশি হলে উচ্চতায় লাফানোটা কঠিন হয়ে যাবে। মাধ্যাকর্ষণ তোমাকে নিচের দিকে না। গ্র্যাভিটি নিচের দিকে নামিয়ে রাখে। তাহলে ঋষি শিব প্রসন্নার ওজন যদি পৃথিবীতে 15 কিলো হয়, তাহলে চাঁদে কি তার থেকে অনেক কম? হ্যাঁ। তাহলে আমাদের সবারই চাঁদেই যাওয়া উচিত। সবাই নিজের ওজন মেশিনের দিকে তাকিয়ে খুব খুশি হয়ে যাব। এত কম ওজন দেখে তো মজাই পাবো। কিন্তু চাঁদে তো অক্সিজেন নেই। 7 বিলিয়ন মানুষ যদি চাঁদে চলে যায়। আরে 7 বিলিয়ন মানুষকে নিয়ে কে যাচ্ছে চাঁদে? আমি বলছিলাম যে আমি, তুমি আর সর্দার সিং চলে যাই চাঁদে, ঠিক না? আর চাঁদে গিয়ে আমরা হকি খেলবো। কিন্তু তাহলে হকি তো আউটার স্পেসে চলে যাবে। আচ্ছা, ভ্যাকসিন কি গো? ভ্যাকসিন মানে ছোট বা দুর্বল ভার্সনের ভাইরাস, যা শরীরে ইনজেক্ট করা হয়। শরীরে? যার সাহায্যে ইমিউন সিস্টেম যতটা সম্ভব তথ্য সংগ্রহ করে আর অ্যান্টিবডি তৈরি করে। পরে যখন স্ট্রং ভাইরাস আসে, তখন আর অ্যান্টিবডি তৈরি করার জন্য সময় নষ্ট করতে হয় না, সরাসরি ওদের পাঠিয়ে দেওয়া হয় ভাইরাসের সঙ্গে ফাইটের জন্য। গুরুদেব ঋষি শিব প্রসন্না, তোমার জয় হোক, জয় হোক, জয় হোক। আচ্ছা, আমি একটা কথা জানতে চাইবো, পৃথিবীতে কত রকমের সবুজ রং আছে বলতে পারেন আপনারা? মানে প্রকৃতিতে সবুজ রঙের কটা শেড আছে বলুন তো, আপনি কি জানেন? 4-5টা হবে। 4, 5, 10? প্রকৃতিতে কত রকমের সবুজ পাওয়া যায়? 255। সবুজের 255টা আলাদা আলাদা শেডস আছে। আচ্ছা। ও, একটা গাছে যে একটা গাছে, আচ্ছা একটা গাছে কটা শেড দেখতে পাওয়া যায়? একটা গাছে 5টা থেকে 6টা শেড দেখা বাহ, যায়। তুমি ঠিক বলেছিলে। right, right. সর্দার সিংও তো তার মানে জিনিয়াস। অসাধারণ, দারুণ দারুণ ব্যাপার ঋষি। সত্যি এরকম একজন ইয়াং জিনিয়াসকে দেখে আমি বাকরুদ্ধ। কিন্তু বাকরুদ্ধ বা অবাক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঋষিকে নিয়ে গর্বিত। আর সেই জন্যই আমরা তোমাকে একটা সুন্দর উপহার দিতে চাই। এই ট্রফিটা হচ্ছে ঋষি শিল্পীর জন্য। বাইজুস ইয়াং জিনিয়াস ট্রফি পেয়ে যাচ্ছে, এটাকে নামিয়ে রাখি। ঋষি পেয়ে যাচ্ছে ডিজনি বাইজুস আর্লি লার্নিং কিট, আর সঙ্গে সঙ্গে অ্যাপের 1 বছরের সাবস্ক্রিপশন। বাহ, বাহ, অনেক ধন্যবাদ। আমি তোমার এই ট্রফিটা ধরছি, এসো। অনেক অনেক ধন্যবাদ Thank ঋষি, you, অনেক ঋষি। অনেক ধন্যবাদ। আমাদের আরেক ইয়াং জিনিয়াসকে যখন কেউ জিজ্ঞেস করে যে তুমি জিনিয়াস কেন হলে, সে তো সোজা গুলি চালিয়ে দেয়। কারণ তিনি হচ্ছেন ইয়াংগেস্ট ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়ন। মাত্র 10 বছর বয়সে ইনি আন্ডার 18 আর আন্ডার 21 দুটো চ্যাম্পিয়নশিপেই গোল্ড জিতেছেন। আর 2019-এর খেলো ইন্ডিয়া ইউথ গেমসেও ইনি ইয়াংগেস্ট চ্যাম্পিয়ন হয়েছেন। ইনি হলেন আমাদের আজকের দ্বিতীয় ইয়াং জিনিয়াস, 12 বছরের অভিনব শ।
আমার নাম অভিনব শ, আমি পশ্চিমবঙ্গের আসানসোলে থাকি, আমার বয়স 12 আর আমি হলাম 10 মিটার এয়ার রাইফেলে ইয়াংগেস্ট গোল্ড মেডেলিস্ট। যখন আমার বয়স 8 ছিল তখন আমি প্রথম রাইফেল শুটিং স্পোর্টসে এন্টার করি। আর প্রথমে আমি বাবার কাছেই ট্রেনিং করতাম। 60 সেকেন্ডের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমি 2টো গোল্ড মেডেল জিতি, একটা ইউথ আর একটা জুনিয়র ক্যাটাগরিতে 2018-তে ট্রিভেন্ড্রামে হয়েছিল। আর সেবারই আমি ইয়াংগেস্ট ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়ন হয়েছিলাম। যখন ওর কোনো ম্যাচ বা প্র্যাকটিস থাকে তখন আমি ওকে ওখানে নিয়ে যাই, আর ও জেতার পর আমার কেমন লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি যতটা নার্ভাস থাকি প্রথমে, ততটাই পরে আনন্দ হয়। শুটিংয়ে সবচেয়ে জরুরি ব্যাপার হলো ফোকাস, তাই আমি যোগা আর ব্যায়াম করি সবসময়, যাতে আমার মাথা ঠান্ডা থাকে আর আমি টার্গেটে ফোকাস করতে পারি। আমার লক্ষ্য হলো আমি আমার ভারতের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করব আর স্বর্ণপদক জিতব, যেমনটা 2008-এ ভারতের হয়ে স্যার অভিনব বিন্দ্রা এনেছিলেন। নমস্কার, প্রথমে তোমাকে অভিনন্দন জানাই। আচ্ছা, এনাকে চেনো তো? ইয়েস স্যার। সর্দার সিং, এসো বসো, একটু আড্ডা মারা যাক। একদম। মজার ব্যাপার হলো সর্দারজি, যে আমাদের জানা ছিল না আমরা কি করব। হ্যাঁ, আমি টিভি শো হোস্ট বা এক্সিকিউটিভ এডিটর হব, হ্যাঁ। অথবা আপনি ন্যাশনাল হকি টিমের ক্যাপ্টেন হবেন, হ্যাঁ, কে না, ফাইটার না। হবে, কে রাইটার হবে, কিছু আগে থেকে একদমই না। জানা থাকে না। হ্যাঁ। কিন্তু এনার আগে থেকে সব ঠিক ঠিক করা করা ছিল ছিল। যে ইনি কি হবেন। কিন্তু এটা হলো কি করে অভিনব? আমার বাবার প্রথম থেকেই স্বপ্ন ছিল যে ছেলেকে শুটিংয়ে নিয়ে আসবেন, তাই অভিনব বিন্দ্রা স্যার যেদিন অলিম্পিকে গোল্ড মেডেল জিতলেন, বাবা তখনই আমার নাম অভিনব রেখে দিলেন। সেই অভিনব বিন্দ্রা শুটিং এ গোল্ড জিতলেন, আর এই অভিনব সহ একদিন শুটার হয়ে উঠবেন। বাহ, sir. দারুণ ব্যাপার। Yes, sir. কিন্তু একটা কথা বলো আমায়, এটা শুধু তোমার বাবারই স্বপ্ন নাকি তোমার স্বপ্ন? স্যার প্রথমে বাবার স্বপ্ন ছিল, এখন এখন আমারও তোমারও হয়েছে। হয়ে গেছে। তোমার বাবা কি করেন? স্যার বাবা একজন হোম টিউটার ছিলেন, বাড়ি বাড়ি গিয়ে সবাইকে টিউশন কিন্তু পড়াতেন। ওনার শুটিং এর শখ ছিল, হ্যাঁ স্যার, পিস্তল শুটিং এ শখ ছিল বাবার, কিন্তু করতে করতে পারেননি। তাহলে তোমাকে উনি কবে থেকে শুটিং শেখাতে শুরু করলেন? যখন আমার বয়স 8 ছিল হ্যাঁ। তখন বাবা আমাকে শুটিং এ দিয়ে দেন। আশেপাশের বাচ্চারা ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, তোমার মনে হয়নি যে তুমিও ওগুলো খেলো? না স্যার, ওগুলো ভালো লাগে না, কারণ শুটিং একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস। হ্যাঁ। পুরো গেমটাই একজনকে নিয়ে যেরকম খেলবেন তেমনই জিতবেন। হকি তো আপনার 11 জনের হয়, তো 22টা হকি স্টিক চাই আর একটা বল চাই। হ্যাঁ। ফুটবল একটা বল হলেই হ্যাঁ। হলো। শুটিং এ কিন্তু একজন শুটারই থাকে, অথচ গুলি লাগে প্রচুর প্রচুর। লাগে, প্রচুর। তার মানে এটা একটা রীতিমতো দামি হ্যাঁ, স্পোর্ট। স্যার। কিভাবে ম্যানেজ করতে সব? প্রথম দিকে বাবা আমাকে ওই মেলায় যে বন্দুকগুলো থাকে সেটা দিয়েছিল, তার কিছুদিন পর বাবা আমাকে একটা সেকেন্ড হ্যান্ড রাইফেল কিনে দিল। তারপর কিছুদিন যেমন ধরুন মানে পারফরমেন্স বাড়তে গেল, আমি তখন তারপর স্টেট কোয়ালিফাই করলাম, তারপর ওখান থেকে ন্যাশনাল যখন কোয়ালিফাই করলাম, ওখানে আমি ওই বন্দুক দিয়ে মানে ভালো স্কোর করেছিলাম। অভিনব স্যার যখন তোমার কাছে জানতে চাইছেন যে তুমি যখন শুরু করলে তখন পিস্তল নাকি খুব এক্সপেন্সিভ ছিল। পিস্তল খুব একটা এক্সপেন্সিভ হয় না, কিন্তু রাইফেল খুব এক্সপেন্সিভ হয়। আচ্ছা, কিভাবে টাকা জোগাড় হলো? খুব কষ্ট করতে হয়েছে? খুব কষ্ট করতে হয়েছে স্যার। বাবা খুব বেশি কাজ করতেন, খুব পরিশ্রম করতেন, মাও খুব, কাজ করতেন। খুব। আপনারও এরকম অভিজ্ঞতা ছিল? একদম দাদা, একই রকম। আর বাড়ি থেকে যে মাঠের দূরত্ব ছিল সেটা প্রায় 2 কিলোমিটার ছিল। হ্যাঁ। আর আমি তখন ট্রলি স্কুটার রাস্তায় যা পাওয়া যেত, গ্রামের রাস্তায় যাকে পেতাম উঠে পড়তাম। তারপর সেখান থেকে স্কুলে যাওয়া, স্কুল শেষ হলে আবার মাঠে যাওয়া, বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। কারণ দাদা, হকিও খুব এক্সপেন্সিভ গেম, আপনি জানেন। হ্যাঁ। শুটিং এ সবচেয়ে কঠিন কোন জায়গাটা? শুটিংয়ে সবচেয়ে কঠিন হলো 50 মিটার প্রন, কারণ শুয়ে পড়ে নিজেকে স্টেডি আর রাখতে তার হয়। উপর ওই রাইফেল খুব ভারী হয়, রাইফেলও খুব ভারী হয়, কিন্তু খুব মজাও লাগে। খুব মজা লাগে। কেন? ওটা একদম স্নাইপিং এর মতো লাগে। স্ন্যাপিং এর মতন? আমিও বলতে যাচ্ছিলাম, তোমার রাইফেলের ওজনটা কত বলো তো? 5 কিলো। 5 কিলোর রাইফেল? 1 ঘন্টায় কতবার এই 5 কিলোর রাইফেলটা ওঠাতে আর রাখতে হয় তোমাকে বলো তো আমাদের? 80 বার। 80 বার? এই 12 বছরের ছেলেটা 5 কিলো ওজনের রাইফেল 80 বার এক ট্রেনিং, এক রাউন্ড, এক সেশনে করে ফেলে 1 ঘন্টায়। এই জন্য 2019-এ খেলো ইন্ডিয়াতে গোল্ড জিতে ফেলেছে। খেলার জগতের 2 প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন আজ আমাদের সঙ্গে এই বাইজুস ইয়াং জিনিয়াসে। এবার এই মঞ্চে একটা ঐতিহাসিক জিনিস হবে, একটা বিশেষ ব্যাপার। তোমার জন্য আমরাও কিছু করতে চাই অভিনব, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আমি শুনেছি যে ওকে রাইফেল কিনতে খুবই কষ্ট করতে হয়েছে, তাই অভিনব যখনই তোমার রাইফেল দরকার হবে আমাকে শুধু একটা ফোন করবে, আমি তোমাকে নতুন রাইফেল দেবো। থ্যাংক ইউ স্যার। যখন অন্য দেশে গিয়ে কোনো ভালো ইভেন্টে দেশকে মেডেল জেতান, তারপর যখন জাতীয় পতাকা সেখানে উত্তোলন হয়, সেই অনুভূতিটা বলে বোঝানো যায় না। Genius, young genius.
বাইজুস ইয়াং জিনিয়াসে আপনাদের স্বাগত। এখানে এখন আমাদের সঙ্গে আছেন ভারতীয় হকি টিমের ইয়াংগেস্ট ক্যাপ্টেন আর ইয়াংগেস্ট ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়ন অভিনব। লোকে বলে স্বপ্ন দেখা বন্ধ করা উচিত Yes, sir. নয়। আচ্ছা, তোমার স্বপ্ন কি? স্যার অলিম্পিকে 2টো গোল্ড মেডেল। অলিম্পিকে 2টো গোল্ড মেডেল আনা। 2টো গোল্ড মেডেল আনতে চাও। এবারে তোমার সঙ্গে এমন একজন মানুষের দেখা হবে যিনি অলিম্পিকেও গেছেন, যিনি দেশের জন্য মেডেলও জিতেছেন, একজন তোমার পাশেই বসে আছেন, আর একটা সারপ্রাইজ পেতে চলেছো তুমি। সেটা কি স্যার? দেখো বাইজুস ইয়াং জিনিয়াসে কে এসেছে তোমার সঙ্গে দেখা করতে, এক এবং অদ্বিতীয় কেইনি স্যার গগন নারাঙ্গ। হাই স্যার। হাই অভিনব, হাউ আর ইউ? আমি খুব ভালো আছি স্যার। আচ্ছা, আমি দর্শকদের জানিয়ে রাখি যে 2012 অলিম্পিক মেডেলিস্ট রাজীব গান্ধী খেল রত্ন দ্বারা সম্মানিত, 2006 আর 2010 কমনওয়েলথ গেমসে 4 গোল্ড মেডেল জিতে আনা পদ্মশ্রী গগন নারাঙ্গিনী। একটা কথা বলুন গগন, একজন শুটারের কাছে সবচেয়ে জরুরি জিনিস কোনটা? আই থিঙ্ক আমি যখন শুটিং শুরু করেছিলাম আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছিল রাইফেল কেনার জন্য। তারপর যখন রাইফেল পেলাম তখন আনন্দের আর ঠিকানাই ছিল না। আমি কি করতাম, রাইফেলটা রোজ Yes, রাতে sir. বিছানায় আমার পাশে শুয়ে রাখতাম, কারণ ওটা আমারই একটা অংশ ছিল। তারপর আলো নিভিয়ে ট্রিগারিং প্র্যাকটিস করতাম। যা যা চেঞ্জ করতাম সেগুলো চোখ বন্ধ করে তখন ফিল করতাম যে কি কি চেঞ্জ হলো, ট্রিগার কতটা সফট হলো, কিংবা যদি ট্রিগারের সেটিংস চেঞ্জ হতো তো পরের দিন ট্রেনিং এর আগে সেই সব সেটিংস মনে রাখতে হতো। আগের দিন রাতে আলো বন্ধ করে সেই সব সেটিংস ঝালিয়ে নিতে হতো, যাতে তোমার সেন্সগুলো তোমাকে জানিয়ে দিতে পারে যে ট্রিগার প্রেসার কতটা থাকছে, ট্রিগারের সেটিংস শুদ্ধ। আমার যে ট্রিগারের সেটিংস আছে যদি সেটা চেঞ্জ করা হয় না তাহলে সেই ট্রিগারটা খুব আনকমফোর্টেবল হয়ে যায়। নেক্সট টাইম যখন সেটিংস চেঞ্জ করবে তখন ঘরে লাইট বন্ধ করে শুধু ট্রিগারিং প্র্যাকটিস করবে, ইয়েস স্যার। কারণ তখন তোমার বাকি ইন্দ্রিয়গুলো বন্ধ থাকছে, তোমার পুরো ফোকাস তখন শুধু তোমার ট্রিগার ফিঙ্গার আর রাইফেলে sir. থাকছে। সো দেন ইউ ক্যান অ্যাডাপ্ট টু দ্য নিউ সেটিংস মাচ ফাস্টার। ভালো টিপ, তাই না? হ্যাঁ। পরের বারে লাইটস অফ, ট্রিগার অন। হ্যাঁ আমি শুনেছি যে ওকে রাইফেল কিনতে খুবই কষ্ট করতে হয়েছে, তাই অভিনব যখনই তোমার রাইফেল দরকার হবে আমাকে শুধু একটা ফোন করবে, আমি তোমাকে নতুন রাইফেল দেবো। গগন, আমাদের এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাইজুস ইয়াং জিনিয়াসে আপনি অভিনবকে অনেক টিপস দিলেন, অনেক ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো যে অন্য দেশে যখন আমাদের তিরঙ্গা ওড়ে আর পোডিয়ামে যখন মেডেল নেন, একদম দাদা, সত্যি বলতে কি যখন আপনি ন্যাশনাল কালারের জার্সি পরেন, যখন অন্য দেশে গিয়ে কোনো ভালো ইভেন্টে দেশকে মেডেল জেতান, তারপর যখন জাতীয় পতাকা সেখানে উত্তোলন হয়, সেই অনুভূতিটা বলে বোঝানো যায় না। এইরকম মুহূর্ত চাই। হ্যাঁ প্রচুর পরিশ্রম করতে হবে। কেমন লাগলো তোমার সবার সঙ্গে কথা বলে? খুব ভালো লাগলো। কত কিছু শিখলে। হ্যাঁ অনেক কিছু। এখানে বাইজুস ইয়াং জিনিয়াসের শেষ পর্বে তোমার জন্য একটা উপহার রয়েছে। থ্যাংক ইউ স্যার। এসো, কাম। সবার আগে বাইজুসের তরফ থেকে বাইজুস ইয়াং জিনিয়াস ট্রফি, অভিনব শ লেখা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। অভিনব পেয়ে যাচ্ছে এবার বাইজুস কিট, সঙ্গে 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশন। সর্দার সিং জি, অভিনব শ অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা বিশ্বাস করি এক অভিনব বিন্দ্রা থেকে অনুপ্রেরণা পেয়ে আরেক অভিনব শো এত দূর এগিয়ে এসেছেন। আগামী দিনে এর থেকে অনুপ্রাণিত হয়ে আরো অভিনব এগিয়ে আসবে। এই মঞ্চের সেটাই তো একমাত্র লক্ষ্য, ইয়াং জিনিয়াসদের উৎসাহ দেওয়া আর দেশের আরো বাচ্চাদের অনুপ্রাণিত করা। আগামী সপ্তাহে আবার ফিরে আসবো আরো কিছু ইয়াং জিনিয়াসকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।